রুমার গল্পের আসরে তোমাকে স্বাগত জানাই। আজকের গল্প দ্রবময়ীর কাশীবাস, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দুদিন থেকে জিনিসপত্র গুছানো চলল। পাড়ার মধ্যে আছে মাত্র 3 ঘর প্রতিবেশী। কারো সঙ্গে কারো কথাবার্তা নেই। পাড়ার চারিধারে বন জঙ্গল, পিটুলি গাছ, তেঁতুল গাছ, বাঁশঝাড়, বহু পুরনো আম কাঁঠালের বাগান। দ্রব ঠাকুরনের বাড়ির চারিধারে বনে বনে নিবিড়। সূর্যের আলো কস্মিনকালেও ঢোকে না। তার উপর বাড়ির সামনে একটা ডোবা, বর্ষার জলে টইটম্বুর। দিনরাত হাউকো হাউকো ব্যাঙের একঘেয়ে ডাক। দিনে রাতে মশার বিনবিনুনি। দ্রব ঠাকুরনের নাতি বললে, ঠাকমা, সাবু আছে ঘরে, না বাজার থেকে আনবো? দ্রব ঠাকুরনের কণ্ঠস্বর অতি ক্ষীণ শোনাল, কারণ আজ 2 মাস কাল তিনি ম্যালেরিয়ায় ভুগছেন। পালা জ্বর। ঘড়ির কাঁটার নিয়মে তা আসবে একদিন অন্তর অন্তর, ঠিক বিকেলবেলাটিতে। দ্রব ঠাকুরন পুরনো কাঁথা লেপ চাপা দিয়ে পড়বেন, উহ আহ করবেন, জ্বরের ধমকে ভুল বকবেন। ও বাড়ির 9 ঠাকুরন এসে জিজ্ঞেস করবে জানালার ধারে দাঁড়িয়ে, বলে, ও দিদি, অমন করছো কেন? জ্বর এলো নাকি? আর নবৌ মলেই বাঁচি, নিত্য জ্বর, নিত্য জ্বর। ওরে মারে, হাত পা কি কামড়ানো কামড়াচ্ছে, একটু উঠে হেঁটে বেড়াতে দেবে না। এ কি কাণ্ড! হ্যাঁ গা। পরে মিনতির সুরে বলবেন, ও নবৌ, লক্ষ্মী দিদি, শীত তো আজ ভাঙল না। কাঁথা গায়ে দিয়েছি, নেপ গায়ে দিয়েছি। তুমি ওই বাঁশের আলনায় পুরো তোষকটা পেরে আমার গায়ে দিয়ে দাও। চেপে ধরবো? হ্যাঁ দিদি। ধরো নবৌ, চেপে ধরো, আমার হয়ে গেল। ভয় কি? অমন করো না, ছি। টেবু আসবে চিঠি পেলেই, কানু আসবে, বিন্দে আসবে। তোমার নাতিরা বেঁচে থাক, অমন সোনার চাঁদ নাতি সব, ভাবনা কি তোমার দিদি? কেউ আমাকে দেখে না নবৌ। কেন দেখবে না দিদি? সবাই দেখবে। তুমি বেশি বকো না, চুপটি করে শুয়ে থাকো। আমার গরু, আমার গরু উত্তর মাঠে। কোথায় গরু দিয়ে এসেছিলে? জোটে গয়লার অরল ক্ষেতের পাশে। আচ্ছা, আমি এনে দেব এখন গরু। আমারও গরু রয়েছে জোটে গোয়ালার জমির কাছেই। তুমি শুয়ে থাকো। আরও ঘণ্টাখানেক পরে বৃদ্ধ 9 ঠাকুরন আবার এসে জানালায় দাঁড়িয়ে বললেন, কম্প থেমেছে দিদি? ক্ষীণ স্বরে লেপ কাঁথার ছেঁড়া স্তূপের মধ্যে থেকে জবাব এলো, গরু? আমার গরু তো। কোনো ভয় নেই, সে আমি এনেছি। কম্প থেমেছে? সারা বর্ষা দ্রবময়ী এমনই ম্যালেরিয়ায় ভোগেন। যার বড় নাতি শ্রীশচন্দ্র ওরফে টেবু কাজ করে ইছাপুরে বন্দুকের কারখানায়। মেজ নাতি পাকশিতে ইবিআরে, ছোট নাতিও ওদিকে যেন কোথায় থাকে। বড় নাতি ছাড়া অন্য 2টি অবিবাহিত। বড় নাতির আবার একটি ছেলেও হয়েছে। আজ বছর 5-6 আগে বড় নাতি ছেলে বউ নিয়ে বাড়ি এসে দিন 7 ছিল। নাতবু মনোরমা হুগলি জেলার মেয়ে। সে এখানে এসে নাক সিটকে থাকে। বাড়ি তো ভারী, মোটে 1খানা চালা ঘর, ছেঁচার বেড়া, এমনই ধারা জঙ্গল যে দিনমানেই বুনো শুয়োর লুকিয়ে থাকে। আর মশার তো ঢেঁকি। মাগো, কি কাদা ঘাটের পথে! এখানে কি মানুষ থাকে নাকি? মনোরমার খাঁড়ার মতো নাক আরও উঁচু ও তীক্ষ্ণ হয়ে ওঠে। 7 দিন পরে দ্রবময়ীকে নাতির ছেলে খোকনমণির মায়া কাটাতে হয়। তার চোখের জলে বুক ভেসে যায়। 9 ঠাকুরনকে বলেন, সুদের সুদ,
ও যে কি মিষ্টি তা তোমারে কি বোঝাবো নবৌ। দ্রবময়ীর আকুল ক্রন্দনের মধ্যে যে কতকালের পিপাসিত প্রতীক্ষা সুদূর ভবিষ্যতের দিকে নিষ্পলকে চেয়ে আছে, স্বামীহীনা বিধবা বন্ধা নঠাকুরন তা বুঝতে না পেরে কেমন অবাক হয়ে যান। হয়তোবা ভাবেন দিদির সবই বাড়াবাড়ি। নঠাকুরন আপনার জন কেউ নয়, পাড়ার পাশের বাড়ির প্রতিবেশিনী মাত্র। বছরের মধ্যে গড়ে ৩-৪ মাস দুই বৃদ্ধার মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়, মুখ দেখা দেখি থাকে না। তবুও ঝগড়া কেটে গেলে পাড়ার মধ্যে একমাত্র নঠাকুরনই দ্রবময়ীকে দেখাশোনা করেন সবচেয়ে বেশি। জ্বরে শয্যাশায়ী হয়ে থাকলে তার গরুটাও নিজের গরু দুটোর সঙ্গে মাঠে বেঁধে দিয়ে আসেন। একটু সাবু হয়তো করে দিয়ে আসেন, অন্তত জানালায় উঁকি মেরে 2-একটা কথা বলেন। কিন্তু এবার দ্রবময়ী ভুগছেন একটু বেশি। আষাঢ় মাসের প্রথম থেকেই জ্বর শুরু হয়েছে, মাঝে মাঝে প্রায় ভোগেন। শরীর দুর্বল হয়ে পড়েছে, ঘোর অরুচি তার ওপর। পালা জ্বরে ধরেছে আজ মাসখানেক। সন্ধ্যার দিকে দ্রবময়ী লেপ তোষক ফেলে ঝেড়ে উঠলেন। পালা জ্বরের কম্প থেমে গিয়েছে, জ্বর যদিও এখনো যায়নি। মুখ তেতো, মাথা ভার, শরীর ঝিমঝিম করছে। ডাক দিলেন, ও নব, গরু এনেছ দিদি? 2-3 বার ডাকের পর নঠাকুরন উত্তর দিলেন, কে ডাকে? দিদি, ঠেলে উঠেছ? বলি, আমার গরুটা কি এনেছো মাঠ থেকে? হ্যাঁ গো হ্যাঁ, গরু গরু করেই মোলে শেষকালটা। বলি, জ্বর ছেড়েছে? ছেড়েছে ছেড়েছে। বলি, গরু কোথায় বেঁধে রাখলে? রে গোয়ালে গো গোয়ালে, খেপলে যে গরু গরু করে। কেরোসিন তেল একটা টেমিতে একটুখানি ছিল। দ্রব ঠাকুরন টেমিটা জ্বাললেন। আমড়া গাছে একটা তেরো পাখি আর একটা তেরো পাখির সঙ্গে কথাবার্তা কইছে। দ্রব ঠাকুরনের জ্বরতপ্ত মস্তিষ্কে মনে হলো পাখি দুটো বলছে, প্রথম পাখি কুতলি কুতলি, দ্বিতীয় পাখি ক্যাঁ ক্যাঁ ক্যাঁ। প্রথম কুতলি কুতলি, দ্বিতীয় ক্যাঁ ক্যাঁ ক্যাঁ, প্রথম কুতলি কুতলি। দ্রব ঠাকুরন বিরক্ত হয়ে উঠলেন। কি একঘেয়ে আওয়াজ রে বাপু, চালাচ্ছি তো চালাচ্ছেই, 1/2 ঘন্টা হয়ে গেল, একে মাথা ধরে আছে, ভালো লাগে? থাম না বাপু, মানুষে জানোয়ারে সবাই মিলে পেছনে লাগলে কি করে বাঁচি? গোয়ালে গিয়ে দ্রব ঠাকুরন মুংলি গরুকে দেখে প্রাণ ঠান্ডা করলেন। মুংলি না খেলে তার খাওয়া হয় না। এই বন জঙ্গলে ঘেরা নির্জন স্বামীর ভিটে আঁকড়ে পড়ে আছেন। সবাই ছেড়ে গিয়েছে তাকে, কতক স্বর্গে, কতক বা বিদেশে। তার 2 ছেলে, 2 মেয়ে, নাতি নাতনি, একবার বড় গেরস্ত। যদি সবাই আজ থাকতো, আজ বজায়, তাহলে কেউ নেই আজ। মুংলিকে নিয়ে তিনি একা পড়ে আছেন গোপীনাথপুরের ভিটেতে। তাই গরুটাকে অত ভালোবাসেন। মাঠে বেঁধে দিয়ে বারবার করে দেখে আসেন, নদীতে জল খাওয়াতে নিয়ে যান। সকালে উঠে দ্রব ঠাকুরনের মনে হলো খিদের চোটে তিনি দাঁড়াতে পারছেন না। বাড়ির পিছনে জঙ্গলের মধ্যে একটা ডুমুর গাছ থেকে কিছু ডুমুর পেড়ে আনলেন। 2টো সজনে শাক পারলেন উঠানের গাছ থেকে। ঘাটের পথে মুখুজ্জে গিন্নির সঙ্গে দেখা। মুখুজ্জে গিন্নির ছেলে কটি লেখাপড়া শেখেনি, গাঁজা খেয়ে বেড়ায়। দ্রব ঠাকুরনের কটি নাতি চাকুরে। এই জন্যে দ্রব ঠাকুরনের প্রতি তার অন্তরে অন্তরে হিংসে বেশ। জিজ্ঞেস করলেন, জ্বর হয়েছিল নাকি শুনলাম খুড়িমার? হ্যাঁ মা, আজ 2টো ভাত রাঁধব, তাই সকাল সকাল ঘাটে যাচ্ছি। আর মা, তোমার থাকতেও নেই,
অমন সব নাতি নাতনি থাকতেও তোমার এই দুর্দশা, সবই কপাল। অর্থাৎ 2 চাকুরে নাতি আছে বলে তোমার গুমর করার কিছু নেই। তুমি যে তিমিরে সেই তিমিরে। নদীর ঘাটে যাবার পথে দুধারে শুধু বন আর বাগান। কোনো বাগানে বেড়া দেওয়া নেই। ঘন আশ্বাওড়া ও বন চালতে গাছের ডালপালা স্নানার্থীদের গায়ে লাগে বলে 2-1 শুচিব্যাগ্রস্তা বিধবা পথে নিতান্ত পাশের ডালগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে রেখেছেন। দোবো ঠাকুরন বনের মধ্যে ঢুকে উঁকি মেরে দেখছেন। এমন সময় মুখুজ্জেদের সেজ বউ পেছন থেকে বললে, কি দেখছেন ও খুড়িমা? এই খয়ের খাগি কাঁঠাল গাছটাতে কাঁঠাল আছে কিনা? 1 মা, একটা গাছ কাঁঠাল সর্বনেশেদের জন্যে যদি মা তার কিছু ঘরে উঠল, নিজে থাকি অসুখে পড়ে। কে কাঁঠাল নিলে খুড়িমা? কে নিয়েছে আমি কি আর চৌকি পেতে বসে গিয়েছি দেখতে? এই পাড়ার মধ্যেই চোরের ঝাড়। দেখ না তোর, না দেখ মোর। সর্বনেশের কলিকালে কি ধর্মজ্ঞান আছে মা? চলুন খুড়িমা, ঘাটে যাই। দ্রব্য ঠাকুরন বকতে বকতে ঘাটের দিকে চললেন। স্নান সেরে এসে 2 আলো চাল ফুটিয়ে ডুমুরের চচ্চড়ি করে ভাত বেড়ে নিয়ে খেতে বসেছেন। এমন সময় দেখলেন বাড়ির পিছনে কাগজি লেবুর গাছের তলায় কি খসখস শব্দ হচ্ছে। দ্রব্য ঠাকুরন হাঁক দিলেন, কে রে নেবুতলায়? ক্ষীণ বালিকা কণ্ঠে উত্তর এলো, আমি কনক ঠাকুরমা। কেন ওখানে কি শুনি? ওখানে কি কি হচ্ছে ওখানে? বের হয়ে আয়, এদিকে সামনে আয়। একটি ম্যালেরিয়া শীর্ণ 10-11 বছরের বালিকা মূর্তি অকুণ্ঠ পদবিক্ষেপে লেবু ঝোপের আড়াল থেকে নিষ্ক্রান্ত হয়ে উঠোনে এসে দ্রব্য ঠাকুরনের ক্রূর দৃষ্টির সম্মুখে দাঁড়ালো। এই আমার মার মুখে অরুচি, কিছু খেতে পারে না। তাই গিয়ে বললে, যা তোর না ঠাকুমার নেবু গাছ থেকে একটা নেবু। দ্রব্য ঠাকুরন তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, হ্যাঁ যা, তোর বাবা নেবু গাছ পুঁতে রেখে গিয়েছে কি না, যা তুলে নিয়ে আয় গিয়ে। যত সব চোর ছেঁচড় নিয়ে হয়েছে। তোর মার অরুচি, তা হাটে নেবু কিনতে পারিস নে? এখানে কি তোর বাবার গাছ আছে এখানে? বালিকা চুপ করে দাঁড়িয়ে রইল। দ্রব্য ঠাকুরন আপন মনে বকে যেতে লাগলেন। অনেকক্ষণ পরে বালিকা ভয়ে ভয়ে বললে, ও ঠাকুরমা। কে রে? কি? আমি চলে যাব? কেন, তোকে কি বেঁধে রেখেছি নাকি? যা। নেবু দেবেন না? দ্রব্য ঠাকুরন চুপ করে আপন মনে বড় বড় কয়েকটি ভাতের গ্রাস মুখে পুরে নিলেন। বাঁ হাতে ঘটি নিয়ে ঠকঠক করে খানিকটা জল খেয়ে অপেক্ষাকৃত নরম সুরে জিজ্ঞেস করলেন, তোর পরনের কাপড় কাচা? ওই কলসিটা থেকে আমায় একটু খাবার জল গড়িয়ে দে দেখি। মেয়েটি তাই করলে। দ্রব্য ঠাকুরন বললেন, অরুচি কেন? তোর মায়ের কি ছেলেপুলে হবে নাকি? তা তো জানি নে ঠাকমা। জানিয়ে যা, তবে একটার বেশি নিবি নে, বুঝলি? দ্রব্য ঠাকুরন খেয়ে উঠে মাদুর পেতে একটু শুয়েছেন। এমন সময় মুখুজ্জে বাড়ির বড় ছেলে অতুল এসে বললে, ও ঠাকমা, শুয়েছেন নাকি? হ্যাঁ, কে? অতুল। কি ভাই? আপনার পিটুলি গাছ আছে? কলকাতা থেকে দেশলাইয়ের কারখানার লোক এসেছে গায়ের পিটুলি আর শিমুল গাছ কিনতে। আপনার যদি থাকে, বেশ দর দিচ্ছে। না বাপু, আমার তা নেই। কেন? আপনার বাড়ির পেছনের হরিরায়ের দরুন জঙ্গলে তো বেশ বড় বড় পিটুলি গাছ আছে। না, আমি বেচবো না। আসলে দ্রব্য ঠাকুরনের
গাছপালার উপর বড় মায়া। স্বামীর আমলের যা কিছু যৎসামান্য জমিজমা তা প্রায় জঙ্গলাবৃত এবং বড় বড় বাজে গাছে ভর্তি। জ্বালানি কাঠ হিসাবে বিক্রি করলেও এ কয়লার দুর্মূল্যতার দিনে 2 পয়সা পাওয়া যায়। কিন্তু গাছের একটা ডাল কাটতেও তার মায়া। না খেয়ে কষ্ট পাবেন, তবু গাছ বিক্রির কথা তুলতে দেবেন না। একজনের শুঁয়োপোকা লাগাতে সে ডুমুর পাতা পাড়তে এসেছিল, কারণ ডুমুর পাতা দিয়ে শুঁয়োলাকা জায়গাটা ঘষলে শুঁয়ো ঝরে যায়। কিন্তু দ্রব্য ঠাকুরুন তাকে ডুমুর পাতা পাড়তে দেননি। হয়তো এটা অতিরঞ্জিত গল্প মাত্র, তবে এর দ্বারা তার মনের অবস্থা অনেকটা বোঝা যাবে। বৈকালের দিকে দ্রব্য ঠাকুরুন বেশ ভালোই বোধ করলেন। পাড়ার এক প্রান্তে জঙ্গলে ঘেরা বাড়ি, বড় কেউ এদিকে বেড়াতে আসে না। এক ঠাকুরুন ছাড়া কেউ উঁকি মেরে বড় একটা দেখেও না। দ্রব্য ঠাকুরুন কিন্তু লোকজন, আড্ডা, মজলিস প্রভৃতি ভালোই বাসেন। কেউ এসে গল্প করে এটা তার খুব ইচ্ছে। কিন্তু ওবেলার সেই বালিকাটি ছাড়া বিকেলে আর কেউ এলো না। সেও এসেছে নিজের স্বার্থে। ঠাকুরমা, একটা নেবু দেবেন? কেন রে, কেন? ওবেলার নেবু ওবেলা ফুরিয়েছে, এবেলা একটা দরকার, মা বললে। আচ্ছা, আয় উঠে বস একটু। বালিকাটি অনিচ্ছা সত্ত্বেও এসে বসে। হয়তো নেবু পাওয়া যায় না। বুড়ির কাছে বসতে তার ইচ্ছে হয় না। তার সমবয়সী বালিকারা রায়পাড়ার পুকুর ধারে এতক্ষণে ফুল তোলাতুলি খেলা আরম্ভ করে দিয়েছে। তার প্রাণ পড়ে রয়েছে সেখানে পড়ে। কিন্তু দ্রব্য ঠাকুরনের নিঃসঙ্গ মন যাকে হয় আঁকড়ে ধরতে চায় এই নির্জন বৈকাল বেলাটিতে, তবুও 2 কথা বলবার লোক তো বটে। দ্রব্য ঠাকুরুন আপন মনেই বকে চলেছেন নাত বউয়ের মন্দ ব্যবহারের কথা, নাতির ছেলে খোকনের অলৌকিক গুণাবলী, ছোট নাতি পরেশ তাকে কীরকম ভালোবাসে। এই ধরনের কথা শুনতে শুনতে ক্ষুদ্র শ্রোতাটির হাই ওঠে। সে করুণ স্বরে বলে, ঠাকমা, মা সাবু চড়িয়ে আমায় বললে নেবু নিয়ে আয়, বেলা গেল। হ্যাঁ, হচ্ছে, তারপর শোন না। মা বকবে, নেবু নইলে সাবু খেতে পারবে না। আচ্ছা শোন না, তারপর সেই খোকনমণি, সেই পেয়ারা তো খাবেই, কিছুতেই ছাড়ে না, ওর মাও দেবে না। বড্ড হেজল দাগরা মেয়ে ওর মা। আমি বলি, ও বউ, চাচ্ছে খেতে, 1 টুকরো ওকে দাও। তা আমায় বললে, আপনি চুপ করে থাকুন, আপনি কি বোঝেন ছেলে মানুষ করার ক্ষমতা? একালের মাও অন্যরকম, আপনাদের সেকাল গিয়েছে। আমি জানি না ছেলে মানুষ করতে, তবে তুই তোর বর পেলি কোথা থেকে রে আবাগের বেটি? আমি এবার যাই ঠাকমা, নেবু একটা। আচ্ছা, তা যা নিয়ে যা একটা নেবু। শুনলি তো সব কাণ্ড কারখানা, দিদি শাশুড়ি বড় মন্দ। এমন সময় বাড়ির বাইরে একখানা গরুর গাড়ির শব্দ শোনা গেল। খুকি কৌতূহলে চেয়ে বড় বড় চোখ করে বললে, ও ঠাকমা, কে যেন এলো গাড়ি করে, তোমার এই তুঁততলায় গাড়ি দাঁড়ালো। বলতে বলতে দ্রব্য ঠাকুরনের মেজ নাতি নীরদচন্দ্র 2টি ভারী মোট 2 হাতে দুলিয়ে বাড়ি ঢুকে ডাক দিলে, ও ঠাকমা। দ্রব্য ধর্মর করে উঠে দাঁড়িয়ে একগাল হেসে বললেন, কানু, আয় আয় ভাই, ভালো আছিস? কানু এসে মোট নামিয়ে পিতামহীকে প্রণাম করলে। বালিকাটির দিকে চেয়ে বললে, এ হরি কাকার মেয়ে কনক না? ও, কত বড় হয়ে গিয়েছে। ভালো আছিস কনকি? নে দাঁড়া, একখানা গজা নিয়ে যা। পুঁটলি খুলে মেয়েটির হাতে একখানা বড় গজা দিতে সে নিঃশব্দ হাসি মুখে হাত পেতে নিয়ে দাঁড়িয়ে রইল। বড় মোটটার মধ্যে আরও কি কি জিনিস আছে দেখবার আগ্রহে। তাদের বাড়িতে এমন কেউ নেই যে বিদেশে চাকরি করে।
নিতান্তই অল্পবিত্ত গৃহস্থের সংসার। চাকুরে বাবুরা বাড়ি আসবার সময় কি কি অপূর্ব জিনিস না জানি নিয়ে আসে। দ্রব্য ঠাকুরুন জিজ্ঞেস করলেন, তারপর কি মনে করে? হঠাৎ যে বুড়িকে মনে পড়েছে তাহলে? বাবা, সারা আষাঢ় মাস অসুখে ভুগে ভুগে তাই কি এখনো সেরেছি? এমন একটা লোক নেই যে এক ঘটি জল এগিয়ে দেয়। ওই নবউ ছিল তাই। এত চিঠি দিলাম, না এলো টেবু, না এলো বিন্দে, না এলে তুমি। সন্ধ্যার পর ঠাকুরন খবর পেয়ে ছুটে এলেন। গ্রামের ছেলে জন্মাতে দেখেছেন, অনেক দিন পর দেখে খুব খুশি। কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করার পর বললেন, হ্যাঁ কানু, তো তোমরা সোনার চাঁদ সব নাতি থাকতে বুড়ি এখানে বেঘরে মারা যাবেন? কালা জ্বরে ধরেছে, এই আজ ভালো আছে, কাল এমন সময় লেপ কাঁথা মুড়ি দিয়ে পড়বে। কে দেখে, কে শোনে? তার উপর আবার গরু, একটা বিহিত করে যাও, নইলে। কানু বললে, সেই জন্যেই তো আশা। চিঠি পেয়েছি অনেক দিন, সাহেব ছুটি দিতে চায় না, পরের চাকরি, তাই দেরি হলো। দ্রব্য ঠাকুরুন বললেন, ভালো কথা নবৌ, দুখানা গজা নিয়ে যাও, জল খেও। কানু এনেছে আমার জন্যে। তা ও যেমন পাগল, আমার কি দাঁত আছে যে গজা খাবো? নিয়ে যাও নবৌ। তা দেও দুখানা, নিয়ে যাই। ভালোটা মন্দটা এ পাড়াগাঁয়ে তো চোখেই দেখতে পাইনি। দিদি, বেঁচে থাক তোমার সোনার চাঁদ নাতিরা, তোমার ভাবনা কিসের? বিশেষ করে কানুর মতন ছেলে নেই এ গাঁয়ে। আমি যা বলবো তা মুখের ওপরেই বলবো বাপু। ফলে নবৌ দুখানার জায়গায় 4খানা গজা হাতে খুশি মনে বাড়ির দিকে চললেন। আর কিছুক্ষণ পরে নাতি ঠাকুমার পরামর্শ হলো রাত্রে কানু এক মতলব ফেঁদে এসেছে, ঠাকুরমাকে এসে কাশি নিয়ে গিয়ে রেখে আসবে। তার একজনকে বন্ধুর মা কাশিতে থাকেন, সে একই বাড়িতে ঠাকুমাকে রাখবে। পরদিন সকালে নবৌ শুনে খুব খুশি। অমন নাতি থাকতে ভাবনা কি, তীর্থধম্ম করার সময় তো এই। তার যদি আজ ছেলেটাও বেঁচে থাকতো। আজ প্রায় 45 বছর পূর্বে 7 মাস মাত্র বয়সে ঠাকুরনের সে ছেলে মারা গিয়েছে। সেই প্রথম, সেই শেষ, তার আর ছেলেপুলে হয়নি। যাবার দিন দ্রব্য ঠাকুরুন প্রিয় মুংলি গরুটার ভার দিয়ে গেলেন নবৌকে। বারবার মাথার দিব্যি দিলেন, মুংলিকে যেন যত্ন করা হয়। বললেন, ও গরু তোমারই হয়ে গেল নবৌ, আমায় আশীর্বাদ করো যেন কাশিতে হাড় কখানা রাখতে পারি। নাতিদের ঘাড়ের বোঝা যেন নেমে যায়। আমার বড় নাতির ভাবনা কি, তার সচ্ছল অবস্থা, লুচি পরোটা জল খাবার, তেলে ঘিয়ে কলকলে করে 5 ব্যঞ্জনে রান্না। আমি বুড়ি হয়েছি, ওদের সংসারে সেকেলে মতের লোকের জায়গা হয় না এখন। ঘরের আড়ায় শুকনো নারকেল পাতার আঁটি, পাকাটির বোঝা জোগাড় করা ছিল। বর্ষায় উনুন ধরানোর কষ্ট বলে সুগৃহিণী দ্রব্য ঠাকুরুন সে সময় যা কিছু সঞ্চয় করে রাখতেন। কাশীবাস করতে যাচ্ছেন, পেছন টান থাকলে তীর্থবাস হয় না। সেসব দান করে গেলেন কতক ঠাকুরুনকে, কতক একে ওকে। কোনো একটা পাকা শশা হাতে এনে বললে, শশা খাবে ঠাকমা? তুই 1 বোঝা পাকাটে নিয়ে যা কনকি, ঠাকমাকে মনে রাখবি তো? হ্যাঁ রে। কনক অনেকখানি ঘাড় নেড়ে বললে, ঠাকুরুন চোখের জল ফেললেন যাবার সময়। দ্রব্য ঠাকুরুন ট্রেনে কোনো রকমের সুচিতা বজায় রেখে কাশি এসে পৌঁছলেন। একটা গলির মধ্যে দোতলা একটি বাড়ির নিচের তলার ঘরে কানুর সেই বন্ধুর মা কাশিবাস করেছেন। পাশেই তার একখানা ছোট ঘর ভাড়া নেওয়া হয়েছে দ্রব্য ঠাকুরুনের জন্যে। অপর বৃদ্ধাটির কাছেই চাবি ছিল ঘরের, তিনি চাবি খুলে দিলেন। দ্রব্য ঠাকুরুন নিজের জিনিসপত্র নিয়ে সেই ঘরে অধিষ্ঠান হলেন। দ্রব্য ঠাকুরুন ঘণ্টাখানেকের মধ্যেই সভয়ে আবিষ্কার করলেন
তার প্রতিবেশিনী নদে জেলার লোক। কথাবার্তার ধরন ও সুর শহুরে ও সম্পূর্ণ মার্জিত। যশোর জেলার মানুষ দ্রব্য ঠাকুরুনের ভয় পাওয়ারই কথা। তিনি এসে দ্রব্য ঠাকুরুনের ঘরে ঢুকে বললেন, আপনার রান্নাবান্নার ব্যবস্থা কাল থেকে করলেই হবে। আজ আমার ঘরে দুধ আর মিষ্টি আছে, আপনার জন্যে রাখলুম কি না? দ্রব্য ঠাকুরুন ভয়ে ভয়ে বললেন, ও। প্রতিবেশিনী নিজের ঘর থেকে খাবার এনে বললেন, আপনার লোমবস্ত্র বার করুন এবার। দ্রব্য ঠাকুরুন ভালো বুঝতে না পেরে বললেন, কি বললেন? দ্রব্য ঠাকুরুন বললেন, এই কথায় বয়ের উচ্চারণ যশোর জেলার উচ্চারণ রীতি অনুযায়ী প্রসারিত উচ্চারণ। প্রতিবেশিনী বৃদ্ধার উচ্চারণে এই সব স্থানের উচ্চারণ যতদূর সম্ভব অকুঞ্চিত। বললেনের উচ্চারণ বললেন, ওকারের উচ্চারণও যত সম্ভব ঘোরালো। বলছি, লোমবস্ত্র বের করে পড়ুন, একটা কিছু মুখে দিতে হবে তো। লোমবস্ত্র কি জিনিস পাড়া গাঁয়ের মানুষ দ্রব্য ঠাকুরুন কখনো শোনেননি, তবে জিনিসটা বস্ত্রজাতীয় দ্রব্য তা বুঝতে পারলেন। বললেন, সে তো আমার নেই। লোমবস্ত্র নেই? আপনি জব করেন কি পরে? সেই সাদা থানেই পরে জব করি, আর কোথায় কি পাবো? বাড়িখানা গলির মুখে হলেও প্রায় সদর রাস্তার ওপরে। অনেক রাত পর্যন্ত গাড়ি ঘোড়া রাস্তার গোলমাল থামে না। নিরিবিলি বন জঙ্গলের মধ্যে গাড়িতে একা থাকা দ্রব্য ঠাকুরনের চিরদিনের অভ্যাস। এত গোলমালে বড়ই অস্বস্তি বোধ করতে লাগলেন তিনি। উফ, এ কি মুশকিলেই পড়া গেল। না, এ কাশির লোক ঘুমায় কখন? কানু তার পরের দিন বন্ধুর মার হাতে পল্লীবাসিনী পিতামহীকে সমর্পণ করে কর্মস্থানে চলে গেল। তার ছুটি ফুরিয়েছে। বন্ধুর মার নাম নীরজাবাসিনী। দ্রব্য ঠাকুরনের চেয়ে তার বয়স 2-5 বছর কম হবে। মাথার চুল এখনো পাকেনি, তবে সেটা স্বাস্থ্যের গুণও হতে পারে। দ্রব্য ঠাকুরুন এর সঙ্গে দশাশ্বমেধ ঘাটে বিকালে বেড়াতে গেলেন। খুব লোকজনের ভিড়, গান, বক্তৃতা আর কথকতা। এক গেরুয়া কাপড় পরা সন্ন্যাসীর চারিপাশে খুব ভিড়। নীরজা সেখানে জুটলেন গিয়ে। কর্মবাদ, সেবাধর্ম ইত্যাদি নিয়ে সন্ন্যাসী কিসব কথা বলে যাচ্ছেন। দ্রব্য ঠাকুরুন অত শত বুঝতে পারলেন না। ফিরবার পথে দ্রব্য ঠাকুরুন জিজ্ঞেস করলেন, উনি কেডা? উনি রামকৃষ্ণ মঠের একজন বড় মানে স্বামী সেবানন্দ। কি মঠ? কেন, রামকৃষ্ণ মঠের কথা শোনেননি? ঠাকুর রামকৃষ্ণদেবের মস্ত বড় কাণ্ড ওদের। রাম আর কৃষ্ণ 2 ঠাকুরের নাম বুঝি? নীরজা বিস্ময়ে দ্রব্য ঠাকুরনের দিকে চেয়ে বললেন, আপনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শোনেননি? না। কে তিনি? কই না তো। এখানে আছেন? নীরজা আর কোনো কথা বললেন না। এমন বর্বরের সঙ্গেও তিনি বেড়াতে বেরিয়েছেন যে রামকৃষ্ণদেবের নাম পর্যন্ত জানে না। দ্রব্য ঠাকুরনের কোনো দোষ নেই। তিনি অজ সেকেলে লোক। তার পল্লীগ্রাম ছেড়ে জীবনে কখনো কোথাও যাননি। গোপীনাথপুরের জঙ্গলে ও নাম কখনো কারো মুখে শোনেননি। তিনি জানেন রাম, কৃষ্ণ, রাধা, দুর্গা, লোচনপুরের জাগ্রত কালী, কালীঘাটের কালী ইত্যাদি। অত বড় নামের কোনো ঠাকুরের কথা কই কেউ তো তাকে বলেনি। দ্রব্য ঠাকুরুন ভয়ে ভয়ে থাকেন। তার সঙ্গিনী তাকে নিতান্তই নাস্তিক, অজ্ঞ, মূর্খ বলে না ঠাওরান। দিন কয়েক যেতে না যেতেই দ্রব্য ঠাকুরুন বুঝে নিলেন সঙ্গিনীটি ধর্মবাতিগ্রস্তা, সাধু সন্ন্যাসীর ভক্ত। যদি কোথাও কোনো নতুন ধরনের সাধু মন্দিরে কি ঘাটে বসে আছে, তবে আর তার নিস্তার নেই।
সেখানে বসে অমনি গরুরের মতো হাত জোর করে বকবক বকুনি জুড়ে দেবে। আর কী সব কথা জিজ্ঞাসা করবে, কর্মফল কি, হেন তেন। রাস্তাঘাটে বেরুলে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, বাসায় ফিরবার নামটি নেই। এত বিরক্ত ধরে দ্রব্য ঠাকুরনের, কিন্তু তিনি কি করবেন? কাশির রাস্তা চেনেন না, একাও বাসায় ফিরতে পারেন না সঙ্গিনী না ফিরলে। একদিন বিশ্বনাথের মন্দিরে সন্ধ্যার আরতি দেখতে গেলেন দুজনেই। সেখানে এক সন্ন্যাসিনী নাট মন্দিরে বসে আছেন, গেরুয়া কাপড় পরনে, মাথায় জটা। অনেক মেয়ে ছেলের ভিড় হয়েছে সেখানে। নীরজা তো সাধু সন্ন্যাসী দেখলে সর্বদা এক পায়ে খাড়া। চারিপাশের ভক্তের দল গেল মিশে তাকে নিয়ে। দ্রব্য ঠাকুরন শুনতে লাগলেন, কেউ জিজ্ঞেস করছে, মাইজি ঠাকুরের দেখা পাওয়া যায়? কেউ বলছে, মাইজি আমার মেয়ের মাদুলি দেবেন তো আজ? আজ আমার হাতখানা দয়া করে দেখবেন কি? নীরজা জিজ্ঞেস করলেন, মাইজি আমার ভক্তি হচ্ছে না কেন? দ্রব্য ঠাকুরন মনে মনে শুনে হাসেন। আর বাঁচেন না, সর্বদা সাধু সন্ন্যাসী নিয়েই আছো, এখানে প্রণাম ওখানে ধর্না, 2 ঘন্টা ধরে নাক টেপা, এতেও যদি তোমার ভক্তি না হয়ে থাকে তা গঙ্গার জলে ডুবে মরো গিয়ে, ঢং দেখে আর বাঁচি নেই, মরণ আর কি। তারপর সবাই চলে গেল। নীরজা সেই যে সেখানে চোখ বুজে ধ্যানে না কিসে যোগে বসল, আর ওঠে না। দ্রব্য ঠাকুরও কিছু বলতে সাহস পান না। এদিকে তার মনে পড়ল সুজি একদমই নেই, সে কথা এতক্ষণ মনে ছিল না। এত রাত হয়ে গেল, কোথায় বা সুজি কেনা হবে? রাত্রে একটু মোহন ভোগ খাওয়া, তাও আজ ধম্মের ভিড়ে বুঝিবা হয় না। বসে বসে দ্রব্য ঠাকুরন বিরক্ত হয়ে উঠলেন। মন্দির থেকে বাঙালি মেয়েরা প্রায় সব চলে গিয়েছে। এদেশি লোক যারা হিন্দি মিন্দি বলে তাদের দলই যাচ্ছে আসছে। ওদের কথা তিনি কিছুই বুঝতে পারেন না, বলতেও পারেন না। আজ মাস 3 গ্রাম থেকে এসেছেন, বেশ শীত পড়ে গিয়েছে কাশিতে। মুঙ্গলি গরুটার কথা এত করেও আজকাল মনে পড়ছে। শীতের রাত্রে পাছে মুঙ্গলির কষ্ট হয় বলে তিনি গোয়ালে আগুন করে রাখতেন। তার গাছটাতে বুঝি খুব ডুমুর হয়েছে নিশ্চয়ই। কে জানে একটা গাছ ডুমুর কারা খাচ্ছে, কম ডুমুর হয় গাছটাতে? আহা, নব কি মুঙ্গলিকে অত যত্ন করছে তার মতো? তিনি যে পেটের মেয়ের মতন তোকে না। তার চোখে জল এসে পড়ে। আজই এতকাল পরে নবউয়ের পত্র এসেছে দেশ থেকে, তাই বেশি করে মনে পড়ছে দেশের কথা। নবউ লিখেছে, মুঙ্গলি ভালো আছে, শিগগির বাছুর হবে। তার বাড়ির দাওয়ায় খুঁটি না বদলালেই নয়, কানু বা বিন দেখে যেন চিঠি লেখা হয় সেজন্যে। নীরজা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধ্যান ভঙ্গ করে উঠে দাঁড়িয়ে বললেন, দিদি চলো যাই। সত্যি কি পবিত্র স্থান না? ইচ্ছে হয় না যে আবার সংসারে ফিরে যাই, রাঁধি খাই। দ্রব্য ঠাকুরন মনে মনে বললেন, মরো না এখানে শুকিয়ে হতে দিয়ে, কে মাথার দিব্যি দিয়েছে রাঁধতে খেতে? নীরজা বললেন, করন্যাসটা অভ্যেস করছে কি না, প্রায় হয়ে এলো। দ্রব্যময়ী নীরব। মাগিটা পাগল নাকি, কি সব বলে বোঝাও যায় না। রাত দুপুরে বাজলো বাবা, এখন বাসায় চলো দেখি। বাসায় এসেও কি তাই নিস্তার আছে? নীরজা ডাকবে তার ঘর থেকে, ও দিদি একটু গীতা পাঠ করি শোনো। নিতান্তই অনিচ্ছার সঙ্গে তাকে যেতে হয়। গীতা টিতা ওসব তিনি বোঝেন না। সুবচনীর ব্রত কথা, সত্যনারায়ণের পাঁচালী, শিবরাত্রির ব্রত কথা এইসব শোনা তার অভ্যেস আছে। বেশ দিব্যি বুঝতেও পারেন। এইসব শক্ত শক্ত কথার কি কাণ্ড মাণ্ড এক বর্ণও যদি বোঝেন। আর মাগির চোখ উল্টিয়ে কান্না কান্না মুখের ভাব করে পড়বার ভঙ্গিই বাকি। দ্রব্য ঠাকুরও না পারে হাসতে, না পারেন হাসি চাপতে।
এমন বিপদেও মানুষ পড়ে গা। নীরজা পড়তে পড়তে বলবেন, আহা হা, কি চমৎকার। দ্রব ঠাকুরুন বসে ঢুলতে ঢুলতে ভাবলেন, থামলে বাঁচি। সকালে উঠে নীরজা বললেন, আজ আমার গুরুদেব আসবে, দিদি দুখানা লুচি ভেজে দিও তো আমার ঘরে বসে। বেলা 2টোর সময় এক সন্ন্যাসী এসে হাজির, বেশ মোটা ভুঁড়িওয়ালা, এই লম্বা দাড়ি। নীরজা সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে দুবার মাথা ঠুকলেন গুরুদেবের পাদপদ্মে। আহারাদির জোগাড় করতেই কাটল সারা দিন। 3 সের দুধ মেরে 1 সের হলো, ঘরে রাবড়ি মালাই তৈরি হলো, লুচি ভাজা হলো। সন্ধ্যার সময় নীরজা বসলেন গুরুর কাছে কী সব ক্রিয়া শিখতে, আসন না মাথা মুন্ডু তাই শিখতে। যত বা বকে তত বা ও বকে, মনে হলো বুঝি কানের পোকা সব বেরিয়ে যায়। গুরুদেব বাঙালি। রাত 9টার পরে দ্রব ঠাকুরুনকে ডাক দিলেন, বললেন, তোমার বাড়ি কোথায়? গোপীনাথপুর, যশোর জেলা। কে আছে বাড়িতে? নাতিরা আছে, তাদের ছেলে বউ আছে। তুমি কাশীবাস করতে এসেছো? হ্যাঁ। নাম কি? দ্রবময়ী দেব্যা। দীক্ষা হয়েছে? না। নীরজা চোখ কপালে তুলে বললেন, কি সর্বনাশ, দীক্ষা হয়নি এতদিন? তা তো জানতাম না। গুরুদেব বললেন, দীক্ষা নিতে হবে মা তোমাকে। আমার পয়সা নেই, দীক্ষা নিতে গেলে অনেক খরচ আছে। নাতিরা 11 টাকা করে মাসে পাঠায়, তার মধ্যে ঘর ভাড়া, তার মধ্যেই খাওয়া, পয়সা পাই কোথায়? দীক্ষা না নিলে কাশীবাসে ফল কি মা? ফলের জন্য তো আসিনি, শরীরটা সারাতেই এসেছিলাম। নীরজা রাগের সুরে বললেন, শরীর আগে না পরকাল আগে? দ্রব ঠাকুরুন চুপ করে রইলেন। গুরুদেব বললেন, নীরজা মার কথার উত্তর দাও, চুপ করে থাকলে হবে না। নীরজা বললেন, গীতার ভক্তিযোগ সেদিন পড়ছিলাম, শুনলে তো দিদি? কর্মের চেয়েও ভক্তি বড়, স্বয়ং ভগবান বলেছেন। আহ, কি বিপদ! মাগির সবসময় কি আবল তাবল বকুনি? মুখে বললেন, আমি তো কিছু বুঝি নে, আপনারা যা বলেন। তবে এবার কিছু হবে না, নাতি 7 টাকা পাঠিয়েছিল, ঘর ভাড়াতেই গিয়েছে। হাতে টাকা না থাকলি, তবুও দুজনেই নাছর বান্দা, দীক্ষা নিতেই হবে। গুরুদেব বললেন, কাশী বাস করছো মা, তোমার যথেষ্ট বয়স হয়েছে। গুরু দীক্ষা না নিলে যে সবই মাটি, আজ আছো কাল নেই। পৃথিবী কিছুই না, ইহকাল কিছুই না। নীরজা বললেন, গুরুর মুখেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ইহকালেও তিনি, পরকালেও তিনি। দ্রব ঠাকুরুন মনে মনে বললেন, মরণ মাগির, তবে স্বামী কোথায় যাবে মেয়েদের? ধ্যান দেখো না। যাই হোক, বহু তর্ক করেও দ্রব ঠাকুরুনকে দ্রব করা গেল না। নাম দ্রবময়ী হলে কি হবে, ভেতরে বেজায় শক্ত। নীরজা অবশ্যই তার জ্ঞান বুদ্ধি মতে একজন 70 বছরের মৃত্যুপথযাত্রিনীর ভালো করবার যথেষ্ট চেষ্টা করেছিলেন। সে রাজি না হলে তিনি আর কি করবেন? নীরজার ভক্তি, হ্যাঁ, সে এক দেখবার মতো জিনিস বটে। গুরুর পাদদক পান না করে তিনি দাঁতে তৃণও কাটবেন না। গুরুর বাক্য বেদবাক্যের চেয়েও মূল্যবান তার কাছে। পুরনো 1 ছড়া হার ছিল, সেটা বিক্রি করে এসে টাকা তুলে দিলেন গুরুদেবের হাতে। কথাটা শুনে দ্রব ঠাকুরুন জিজ্ঞেস করলেন, অতগুলো টাকা দিয়ে দিলে গুরুদেবকে? টাকা সার্থক হলো দিদি। তোমার নিজের হার? ও আমার বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, তিনি হাতে করে দিয়েছিলেন। সেই হার তুমি দিয়ে দিলে বেচে? দিদি, সংসার অনিত্য, সবই অনিত্য,
কে কার স্বামী, কে কার স্ত্রী, সবই ভগবানের মায়া। মায়ায় সব ভুলে থাকা, গুরুই কেবল নিত্যবস্তু। তাও বটে, এ মাগির সবসময় বড় বড় কথা। দিয়ে যা বাবা তোর সব কিছু, তোর গুরুর পাদপদ্মে বিলিয়ে। তার কি? বিয়ের পরে স্বামী নিজের হাতে যে হাড় ছড়া দিয়েছিল, তা কোনো মেয়ে মানুষ এভাবে ঘুচিয়ে দিতে পারে? গভীর রাত পর্যন্ত শুধু এই কথাটাই তার মনে পড়ে। সেসব দিন ঝাপসা হয়ে গিয়েছে, মনের আকাশ বিস্মৃতির মেঘে ঢাকা। ওই গোপীনাথপুরের ভিটে অমন কি ছিল তখন? ফুলশয্যার রাত। হঠাৎ মনে পড়ে যায়, গত আষাঢ় মাসের প্রথমে উত্তর দিকের ভাঙা পাঁচিলের গায়ে এতটুকু একটা শশার গাছ নতুন বর্ষার জল পেয়ে গজিয়েছে দেখে তিনি শুকনো কঞ্চি কুড়িয়ে একটা মাচা বেঁধে দিয়েছিলেন। এতদিনে গাছ বড় হয়েছে, কত শশার জালি পড়েছে গাছটাতে। কি খাচ্ছে সে বনের মধ্যে? হয়তো কনকি আসে লেবু তুলতে, এক গাছ লেবু রেখে এসেছিলেন, সেই হয়তো শশা পেড়ে নিয়ে যায়, কে জানে। হঠাৎ কি একটা কুস্বরে দ্রব ঠাকুরুন চমকে ওঠেন। নীরজার ঘর থেকে শব্দটা আসছে। মাগি এত রাত্রে করে কি? হুস হুস করে অত জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে কেন? ঘুমের ঘরে মুখে চাপা লাগলো নাকি? দ্রব ঠাকুরুন বললেন, শুনছ ওগো, কি হয়েছে ওগো? নীরজা বললেন, ডাকছেন কেন দিদি? বলি, ও শব্দটা কিসের? কুম্ভকের রেচক পুরক অভ্যেস করছি, অনেক রাত ভিন্ন হয় নাকি না, ঠাকুর তাই বলে গেলেন। সে আবার কি রে বাবা, মাগি তো ঘুমুতেও দেয় না রাত্রিরে। দ্রব ঠাকুরন বললেন, যাগে, ঘুমের ঘরে মুখে চাপা হয়নি তো? না দিদি, ঘুমোইনি এখনো। ঘুমুলে যোগের ক্রিয়া হয় না। জীবনটা যদি ঘুমিয়েই কাটাবো, তবে পরকালের কাজ করব কখন? তা বেশ বেশ। দিদি ঘুমুলেন না কেন? নির্বিকল্প সমাধি না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি পাচ্ছি নে, পাবও না। দেহ কি জন্যে দিদি? ঘুমোবার জন্যে নয়, আরামের জন্যে নয়, শুধু নিজের কাজ করে যাবার জন্যে। দিন কিনে নাও, শুধু দিন কিনে নাও। দ্রব ঠাকুরুনের পিত্তি জ্বলে গেল। কিনগে যা দিন মাগি, যদি তোর পয়সা থাকে, রাত্রিরে একটু ঘুমোতে দে অন্তত। শীতকাল এসে গেল। কানু বড়দিনের ছুটিতে একবার কাশি এসে পিতাবহীর সঙ্গে দেখা করে গেল। দ্রব ঠাকুরুন তাকে বললেন, কানু ভাই, অন্য একটা বাসা পাওয়া যায় না? কানু বিস্মিত হয়ে বললে, কেন, এখানে কি হলো? সত্যর মা রয়েছেন, এই তো সব থেকে ভালো। ও মাগি পাগল। পাগল? সে কি? না বাবু, বেজায় ধম মিষ্টি, অত ধম মিষ্টি আমার পোষাবে না, আমাকে তুই সরিয়ে নিয়ে যা। কানু কথাটা হেসে উড়িয়ে দিলে, ঠাকুমার যেমন কাণ্ড। বলে, আচ্ছা ঠাকমা, শেষ বয়সে কাশি বাস করতে এলে, না হয় তুমিও যদি একটু ধম মিষ্টি হও। হ্যাঁ, উনি এইরকমই বটে। সত্য বলছিল, মা কিছুতেই দেশে থাকতে চান না। এই গত বছর বৈশাখ মাসে সত্যর ছোট ভাইয়ের বিয়েতে গেল। ওর ছোট ছেলের বউকে কত চিঠিপত্র, কত অনুরোধ, কিছুতেই গেলেন না। বললেন, যে মায়া একবার কাটিয়েছেন তাতে কি আর জড়িয়ে পড়তে চান না। ছোট ছেলে টেলিগ্রাম পর্যন্ত করলে কোনো ফল হলো না। দ্রব ঠাকুরুন অবাক হয়ে বললেন, বলিস কি রে কানু, সত্যি? মিথ্যে বলছি তোমার কাছে ঠাকমা? আমায় এখান থেকে তুই সরিয়ে দে ভাই। ছি, আচ্ছা তুমি কেন অত নাস্তিক ঠাকমা? ওর সঙ্গে থেকে থেকে একটু ধর্ম শেখো না। চিরকালই বিষয় আর সংসার নিয়েই তো কাটালে। হাঁপ লেগে মরে যাবো যে এখানে থাকলে। আবার ওইসব নাস্তিকের মতন কথাবার্তা। ঠাকুরমা, তুমি কি?
শীত কেটে গ্রীষ্ম এলো, চলেও গেল। আবার আষাঢ় মাসের প্রথম। দেশের খবর নেই অনেক দিন। ঠাকুরনের চিঠি আগে আগে আসতো, গত 3-4 মাস তাও বন্ধ। কথায় কথায় একদিন নীরজা কথাটা বলেই ফেললেন, দেশে কে আছে আপনার? শুনেছি সেখানে থাকে না কেউ। বাড়িটা, গাছের ডালপালাটা। দিদি, এখনো ওইসবের মায়া? বাবা বিশ্বনাথের পাদপদ্মে মন সমর্পণ করুন, বন্ধন ঘুচে যাবে। কেউ কিছু নয়, কিছু না, একমাত্র তিনিই সত্যি। বলে নীরজা চোখ কপালে তুলে ওপরের দিকে চেয়ে রইলেন। দ্রব্য ঠাকুরন তাড়াতাড়ি বলে উঠলেন, ওই যা, দাঁড়াও, করার দুধটুকু বুঝি বেড়ালে খেয়ে গেল। না, বেড়ালের জ্বালায় যত বা বেড়াল তত বা বাঁদর। অমন গামচাখানা সেদিন। দিদি, আজ আমার সঙ্গে চলুন কেদারঘাটে। কাশীখণ্ডের ব্যাখ্যা করবেন উবিন কথক। শোনবার জিনিস, কাশীতে এসে কাশীখণ্ড শুনতে হয়। আমার শরীর ভালো না গো আজ। আজ থাক, তুমি যাও। নীরজা নাছর বান্দা অবশেষে নিয়ে গেলেন দ্রব্য ঠাকুরনকে। কেদারঘাটের আগেও 2-3 বার দ্রব্য গিয়েছে, সত্তর মার সঙ্গেই। উপরের আনায় চওড়া চাতালের একপাশে ফর্সা রোগা মতন কথক ঠাকুর কথা শুরু করেছে। তাকে ঘিরে বাঙালি মেয়ে পুরুষের ভিড়, পুরুষের চেয়ে মেয়ে অনেক বেশি। সত্তর মা জিজ্ঞেস করলেন, দিদি, প্রণামী কিছু এনেছেন তো? তা তো বললে না। আনিনি। 8 আনার কম দেওয়া যায় না? আচ্ছা, আপনারটা আমি দিয়ে দেব এখন। আমার 8 আনা না দিয়ে 4 আনা বরং দাও, নাতিরা কটা টাকাই বা পাঠায়। এখানে যা দেবেন দিদি, পরকালে তোলা লইল। বর্ষায় গঙ্গায় জলের ঢল নেমেছে। কেদারঘাটের সামনের নদীতে তাদের বড় একটা বজ্রা ভেসে চলেছে। 2-3 খানা পানশীতে সুসজ্জিতা নরনারী নদী ভ্রমণে বার হয়েছে। রামনগরের দিকে সূর্য অস্ত যাচ্ছে। উঁচু বাড়ির ছাদের কার্নিশে তরল সোনার মতো ঝিলমিল করছে রাঙা রোদ। কথক ঠাকুর সুকণ্ঠে গান ধরেছেন, কাশী সকল তীর্থের সার। মৃত্যুর সময় মণিকর্ণিকার ঘাটে স্বয়ং বিশ্বনাথ কানে মন্ত্র দেন, মানুষের শিবলোক প্রাপ্তি ঘটে। এই হলো গানের অর্থ। দ্রব্য ঠাকুরনের মন অজ্ঞাতে অনেক দূর চলে গেল। তার খয়ের খাগি গাছে কত কাঁঠাল হয়েছে এই আষাঢ় মাসে। বড্ড কাঁঠাল ধরে গাছটাতে, শেকড়ে পর্যন্ত কাঁঠাল। 3টে আম গাছে আমও নিশ্চয়ই খুব ধরেছিল। না, নাতিরা কি আর গিয়েছে খেতে? তাদের সেদিকে দৃষ্টি নেই, 12 ভূতে লুটেপুটে খাচ্ছে। রাত্রি নামল। নীরজা বললেন, চলুন দিদি। দ্রব্য ঠাকুরন লক্ষ্য করেছেন সমস্ত সময় নীরজা মাগি ফোঁস ফোঁস করে কেঁদেছে, আর কেবল বলেছে, আহা হা হা, আহা হা হা। যদি এ মাগির সঙ্গ ছাড়তে পারতেন, কিন্তু তা হবার নয়, কানও শুনবে না। বাসায় এসে নীরজা দেখলেন তার সঙ্গিনীর বড় মন খারাপ, অন্যমনস্ক ভাব, বিশেষ কোনো কথা বলে না। কাশীখণ্ড শুনে আজ তাহলে খুব ভালো লেগেছে বোধহয়, পাষাণ বুঝি গলেছে। নীরজা বললেন, কি ভাবছেন দিদি? এক গাছ কাঁঠাল দেশে, খয়ের খাগির কাঁঠাল, সে তুমি কখনো খাওনি, খেলে বুঝতে। দিদি, এখনো আপনার মায়ার বন্ধন গেল না? আপনার তো 2টো একটা গাছ, আমার 3টে বড় বাগান, কলমের বোম্বাই, মালদার ফজলি, মায়ের ন্যাংরা পর্যন্ত। আমি তো ফিরেও চাইনি সেসব দিকে। ছেলেরা কাঁদে, বলে, এখন কি কাশীবাস করার সময় হয়েছে তোমার? আমি বলি, না, সংসারের মায়ায় আর না। গানে বলে, কেবাকার পর কেবাকার আপন, এই মরেছে, মাগি আবার গান ধরবে নাকি?
কাল শয্যা পরে মোহতন্দ্রা ঘরে, দেখে পরস্পরে অসার আশার স্বপন। তা আমি বলি, এতকাল তো সংসারের বন্ধনে ঘুরে আশার স্বপন অনেক দেখলুম, এইবার পরকালের কথা ভাবি। আর আমার এই যে গুরুদেব, উনি দেহধারী মুক্ত পুরুষ, ওর কৃপায়। নীরজা ওনার উদ্দেশ্যে প্রণাম করলেন। ধ্রুব ঠাকুরন মুখে বললেন, তা তো বটেই। চলুন দিদি, ওবেলায় বাবা বিশ্বনাথের মন্দিরে যাই, সেই মাইজির কাছে আপনাকে নিয়ে যাই। আপনার বয়স আমার চেয়ে বেশি, আপনার এখন উচিত গুরুমন্ত্রে দীক্ষা নিয়ে সব বন্ধন মুক্ত হয়ে এক মনে কাশীবাস করা। আমাদের আর কদিন দিদি, সমন্ত দৌড়ে দাঁড়িয়ে সব রকম তো দেখলুম শুনলুম। ধ্রুব ঠাকুরন মনে মনে বললেন, তোমার মুন্ড করলুম, মাগির কথায় আবার ধরন শোনো না। ভাটপাড়ার ভট্টাচার্য এসছেন, মুখে বললেন, মুংলি বলে একটা গাই গরু ছিল আমার, বড্ড ন্যাওটা, যেখানে যাব সেও সেখানে যাবে। আমার হাতে না খেলে তার পেট ভরত না। এই বেশ কচি কচি বাঁশপাতা এনে মুখে ধরতুম, আর সে আবার আপনার ওই সব কথা মুখে। জলভরতের কথাও জানেন তো, মস্ত বড় জ্ঞানী। পূর্বজন্মে এক হরিণের মায়ায় তার সব গেল। ভগবানের চিন্তা করুন, ভগবানের চিন্তা করুন, সব মিথ্যে, সব মিথ্যে। ধ্রুব ঠাকুরন কোনো কথা বললেন না। ওর কথা তার একেবারেই ভালো লাগে না। মাগি যেন কি কি বলে, কি করে। মাগি এমনই পাষাণ যে ছোট ছেলের বিয়েতে বাড়ি গেল না, মুখ দেখতে আছে ওর। ছি! সারা রাত্রি স্বপ্নের ঘরে দেখলেন তার গোপীনাথপুরের ভিটেতে চালা ঘরের ছাঁচতলায় ম্লান মুখে ছলছল চোখে তার মুংলি দাঁড়িয়ে রয়েছে। নব তাকে যত্ন করছে না, বুড়ি হয়েছে মুংলি, তেমন দুধ তো আর দিতে পারে না। মুংলিকে তিনি তার মায়ের পেট থেকে টেনে বার করে এতকাল নিজের মেয়ের মতন পুষেছিলেন। তিনি নেই, কে দেখে ওকে? কাঁঠাল হয়েছে বটে খয়ের খাগি গাছটাতে, এত কাঁঠাল 3-4 বছরের মধ্যে হয়নি। তিনি নাইতে যাচ্ছেন নদীতে, মুখুজ্জেগিন্নি বলছে, হ্যাঁ খুড়িমা, এবার তোমার গাছে কি কাঁঠাল ধরেছে, তা আমায় একটা দিও, নাতিদের খেতে দেব। খড় উড়ে উড়ে পড়ছে বাড়ির চাল থেকে। কানু বা বিন্দে দেশে যায়নি, ঘরও সারায়নি। এবার বর্ষায় কি টিকবে চালে খুঁটি না দিলে? কনক বলছে, ঠাকমা, একটা নেবু দেবা? আমার মার অরুচি হয়েছে, কিচ্ছু খেতে পারে না। সকালে উঠে নীরজা নিজেই গঙ্গা স্নান করে এসে সপাক হবিষান্ন চড়িয়েছেন এবং প্রতিদিনের অভ্যাস মতো ইষ্টমন্ত্র জপ শেষ করে গালবাদ্য সহকারে শিব পূজা করেছেন। ধ্রুব ঠাকুরনের একটু বেলা হয়েছে আজ উঠতে, মনও খুব ভার। তার আপনজন পড়ে রইল, তার মুংলি, তার খয়ের খাগি গাছটা, তার ডুমুর গাছ, আর তিনি কোথায়? আরও ওই মাগির জ্বালায়। নীরজার গালবাদ্য থামল। ধ্রুব ঠাকুরনকে বললেন, আজ বড় সুখবর পেলুম দিদি। গঙ্গা স্নানে গিয়ে গুপ্তিপাড়া সইয়ের সঙ্গে দেখা। সেও আমার মতো কাশীবাস করছে, বাঙালি টোলায় থাকে। বললে গুরুদেব আসছেন সামনের সোমবারে, হরিদ্বার থেকে ফেরবার পথে আমার এখানে পায়ের ধুলো দিয়ে তবে যাবেন। সইও একই গুরুর কাছে মন্ত্র নিয়েছে কি না। আজ বড় শুভ দিন আমার, গুরুর পাদপদ্ম আশ্রয় করেই বেঁচে আছি। এবার এলে আপনাকে দীক্ষা নিতেই হবে দিদি, আমি ছাড়ব না। গুরু দীক্ষা না হলে দেহ পবিত্র হয় না। ভবসাগর পার হতে চাইলে গুরুর চরণরূপ ভেলা চাই আগে, নইলে হাবুডুবু খেয়ে মরতে হবে যে দিদি। ধ্রুব ঠাকুরন বললেন, তা তো ঠিক, তা তো ঠিক। গুরুদেবের আগমনের পূর্বেই শনিবার সকালের গাড়িতে কানু এসে হাজির হল। ধ্রুব ঠাকুরন নাতির কাছে কেঁদে পড়লেন।
তুই আমায় গোপীনাথপুরে নিয়ে চল ভাই, আমার আর কাশি বাসে কাজ নেই। বাবা বিশ্বনাথ মাথায় থাকুন, ও মাগির কাছে আর 2 মাস থাকলে আমি পাগল হয়ে যাব। ফলে সোমবার কাশীতে গুরুদেবের শুভাগমনের দিন দুপুরের ট্রেনে দ্রব ঠাকুরুন দেশের স্টেশনে তার বোঁচকা তরঙ্গ নিয়ে নাতির সঙ্গে এসে নামলেন। ঠাকুরুন ছুটে ছুটে এলেন। ও দিদি, দিদি। হ্যাঁ বউ, আমার মুংলি ভালো আছে? ভালো নেই দিদি, ওঠে না, খায় না, তোমার যাওয়ার পর থেকেই গোয়ালেই শুয়ে থাকে। সে আমার মন বলছে ভাই, তুমি কি বলবে? তাকে রাত্রিরে স্বপ্ন দেখেই তো আর টিকতে পারলাম না, চলে এলাম। কানুকে বললাম, নিয়ে চল ভাই গোপীনাথপুর, মাথায় থাকুন বিশ্বনাথ। মুংলি কোথায়? ওকে কচি বাঁশ পাতা খাওয়াবো নিজের হাতে, স্বপ্ন দেখেছি। একটু পরে ঠাকুরুন দড়া ধরে মুরলিকে নিয়ে এলেন। সত্যি তার সে চেহারা নেই। সব কাজ ফেলে দ্রব ঠাকুরুন ছুটে গিয়ে তার গায়ে মুখে হাত বুলিয়ে আদর করতে লাগলেন। মুরলির চোখে জল পড়ে, তারও চোখে জল পড়ে। ঠাকুরুন বললেন, আর জন্মে ও তোমার মেয়ে ছিল দিদি, আর জন্মের মায়ের বাঁধন। রক্ষে করো নব, তুমি বড় বড় কথা বলতে শুরু করলে নাকি সেই মাগির মতো? মুংলি এ জন্মেই আমার মেয়ে, আর জন্মটম্ম ছেড়ে দাও। কে মাগি? কার কথা বলছো? সেসব এখন বলবো খন, হাফ ছেড়ে বেঁচেছি দেশে এসে। বাবা! কানু হেসে বললে, না, ঠাকমাকে নিয়ে আর পারা গেল না। এমন নাস্তিক, কাশীপ্রাপ্তি অদৃষ্টে থাকলে তো। তুই ভাই বল, নবও বলো, আমার এই ভিটেতেই যেন তাদের কোলে শুয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারি। কাশী প্রাপ্তিতে দরকার নেই, এই ভিটেই আমার গয়া কাশী। তিনি এই উঠোনের মৃত্তিকেতে শুয়েছিলেন ওই তুলসী তলায়, আমাকেও তোরা ওখানে। আঁচলের খুঁট দিয়ে দ্রব ঠাকুরুন চোখের জল মুছলেন। বেলা যায়, আষাঢ়ন্ত সুদীর্ঘ দিনমানের শেষ সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিকের নিবিড় বাঁশবনের আড়ালে। ঘেটকল ফুল কোথাও জঙ্গলে ফুটেছে, বাতাসে তার কটুত উগ্র গন্ধ। দ্রব ঠাকুরুনের মন শান্তিতে, আনন্দে, উৎসাহে পূর্ণ হয়ে গেল। 11 বছরের নববধূ এই বাড়ির উঠোনে পা দিয়েছিলেন, এখন তার বয়স 3-6। কনক হাসি মুখে এসে দাঁড়িয়ে বললে, ঠাকমা ভালো আছেন? এছেন শুনে ছুটে দেখতে এলাম, আমাদের কথা মনে ছিল। আজকের গল্পটি কেমন লাগলো তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্যে। অনেক ধন্যবাদ।